একজন মানুষ নাকি কিছু না খেয়ে 50 থেকে 70 দিন অবধি বেঁচে থাকতে পারে, কিন্তু আপনি শুধু একদিন বা দুদিন না খেয়ে থাকার কথা অনুমান করুন। পারবেন কি? হয়তো না। আর এটাই স্বাভাবিক, আমরা কেউ হয়তো পারবো না। রোজ ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতে ডিনার অবধি কত কিছু খাই আমরা। আর এই সব খাবার আমরা কাদের জন্য পাই? কৃষকদের জন্য। কৃষকরা রোদ বৃষ্টি ঝড়ে কঠোর পরিশ্রম করে বলেই আমাদের পেটের খিদে মেটে, আমরা ভালো থাকি, সুস্থ থাকি। কিন্তু কেমন আছে কৃষকরা? তা নিয়ে আমরা কতজন মাথা ঘামাই বলুন তো? গতকাল অর্থাৎ 23শে ডিসেম্বর গেল কৃষক দিবস। জানেন, অনেক কৃষক পরিবারের বেঁচে থাকা নির্ভর করে জমির ফসলের ওপর এবং অনেকটা প্রকৃতির ওপর। প্রকৃতি বিরূপ হলে একদিকে কৃষকের বহুদিনের পরিশ্রম যেমন বিফলে যায়, ঠিক অন্যদিকে তার প্রভাব পড়ে বাজারে সাধারণ মানুষের পকেটে। সবকিছুর পরও প্রশ্ন একই জায়গায় থেকে যায়, কৃষকরা ভালো আছেন তো? আর তা নিয়েই আজ আমাদের তক্ক যুক্তি গপ্প। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ কৃষকদের হাল হকিকত নিয়ে তক্ক যুক্তি গপ্পে আমার সাথে আছেন বিশিষ্ট বিজেপি নেতৃত্ব তথা কিষাণ মোর্চার রাজ্য সভাপতি জহর সাহা এবং সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা বিশিষ্ট বাম নেতৃত্ব বাবুল দেবনাথ। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। সরাসরি প্রশ্ন আমার, কৃষকরা কেমন আছেন জহর বাবু? নমস্কার সুধী দর্শকবৃন্দ এবং আমাদের সঞ্চালক ভ্যানগার্ডের এবং আমার যারা এই সন্ধ্যাবেলায় বিভিন্ন জায়গায় যারা বসে টিভির পর্দায় বসে আমাদের আজকে গুরুত্বপূর্ণ বিষয়ের যে আলোচনায় তার মধ্যে আপনারা শোনার জন্য অপেক্ষা করছেন, আপনাদেরকেও শুভ সন্ধ্যা, নমস্কার। আমাকে প্রশ্ন করা হয়েছে কৃষকেরা কেমন আছি। আমি তো বাস্তব কথা, আমাদের যা বাস্তব পরিস্থিতি, ভালো আছি কথাটা তো বলতে পারি না, কিংবা কৃষকেরা ভালো আছে এই কথাটাও বলতে পারি না। তবে নিশ্চয়ই এটুকু বলতে পারি, আমাদের বিগত দিনের অবস্থান থেকে আমরা এখন ভালো আছি। পরিসংখ্যান আলোচনায় আসবে, এক একটা পরিসংখ্যানের মধ্যে দিয়ে যে স্বাধীনতা উত্তর অবস্থায় আমরা যখন 47 সালে দেশ স্বাধীন হয়, আমরা 64, 65, 67 ইংরেজি, 1967, 68 ইংরেজি কিংবা 70 দশকেও দেখেছি আমাদের খাদ্যশস্য যেগুলো আমার অন্নদাতারা, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কৃষকদের বলছেন যে অন্নদাতা, এই কৃষকেরা অন্নদাতারা যে ফসল আমাদের এই দেশে ফলাতেন, আমরা নির্ভর করতে হতো বিদেশ থেকে চাউল, বিদেশ থেকে গম, সেগুলো আমদানির উপর। আমরা ভালো আছি কথাটা এইটাই বলবো যে কতগুলো পরিকল্পনা আমাদের প্রতি 5 বছর অন্তর রাজ্য এবং কেন্দ্রে পরিকল্পনার মধ্যে দিয়ে সমস্ত ব্যবস্থা উত্তরণের জন্য সরকার চেষ্টা করেন। কিন্তু আমরা এইটুকু বলতে পারি যে বিগত দিনের যে প্রচেষ্টা, বিশেষ করে আমাদের দেশের পরিবর্তনটা 2003 সাল, 4 সাল কিংবা 5 সাল, তারপর থেকেই পরিবর্তনের সূচনাটা ব্যাপকভাবে শুরু হয়। কৃষিক্ষেত্রে এটা সার্বিক, কৃষিক্ষেত্র তো বটে, সার্বিকভাবে দেশের পরিবর্তন কিংবা উন্নয়নের একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে অটল বিহারী বাজপেয়ীর প্রধানমন্ত্রীত্বেই সেটা শুরু হয় কর্মযোগ্য। যার ফলে আজকে আমরা বলতে পারি সেই পরিকল্পনার সুফলটা আমাদের দেশেও 2014 সাল থেকে আমূল পরিবর্তন হয়েছে। বিশেষ করে আমি বলবো আমাদের যে পরিকল্পনা বাজেট, যেটা আমাদের যেমন 2010 থেকে 2014 সালে আমাদের খাদ্যশস্যের উৎপাদন ছিল 2,85,000.5 মিলিয়ন মেট্রিক টন। এটা ছিল
আমাদের অবস্থানটা। আর এরপর বৃদ্ধি পেয়ে সেটা 1920-তে সেটা গিয়ে দাঁড়িয়েছে 2,296.85 মিলিয়ন মেট্রিক টন। বাজেটের বৃদ্ধিটা হয়েছে 6 গুণ, যেটা হয়েছে 2013-14 সেটা ছিল 21,100 কোটি টাকা, আর সেটা 2020-21 গিয়ে দাঁড়ালো 1,34,399 কোটি টাকা। ফলে এই যে বৃদ্ধিটা, এটাতেই তো কেন যে 6 গুণ আমাদের বৃদ্ধি পেয়েছে বাজেটে। তো বৃদ্ধি পাওয়া বাজেটের কৃষিক্ষেত্রে টাকার পরিমাণটা বাড়িয়ে দেওয়ার অর্থ হলো উন্নয়নের, কৃষিক্ষেত্রে উন্নয়নের বিভিন্ন পরিকল্পনা। ওকে, আমি বিস্তারিত আলোচনায় আসবো আপনার কাছে জহর বাবু। এই যে আপনি বললেন বাজেটের ব্যাপারটা, যে 2013-14 21 কোটি ছিল, সেটা গিয়ে 2020-21 আপনি বললেন, 20-21 বললেন তো, যে 1,34,399 কোটি টাকা। এখন কথা হচ্ছে যে টাকাটা ব্যয় করা হচ্ছে বাজেটে, সেটা সবটা কৃষকের উন্নয়নের খাতে লাগছে কিনা, কৃষকরা সত্যি তার লাভ পাচ্ছেন কিনা। কিন্তু তার আগে কৃষকরা ভালো আছেন তো বাবুল বাবু? নেই, কৃষকরা এখন খুব খারাপ অবস্থার মধ্যেই আছে। বিশেষ করে আমি আপনাকে একটা বলতে পারি যে স্বাধীনতার পর আমাদের দেশে প্রায় 4 লক্ষাধিক কৃষক তার ঋণের জালে জর্জরিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বিশেষ করে 2014 সালের পর, যেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী তার 300টা জনসভার মধ্যে বলেছিলেন যে কৃষক, উনি যদি সরকারে যদি আসেন তাতে কৃষকদের আয় দ্বিগুণ হবে, কৃষকদের উৎপাদিত ফসল তাদের ন্যায্য দামে সেখানের মধ্যে সরকার ক্রয় করবে। তাতে আমরা দেখলাম এখন প্রতি 1 মিনিটে 56 জন কৃষক সারা দেশে আত্মহত্যা করছে, এবং 1 মিনিটে। এবং 2014 সালের পর আমাদের দেশে লক্ষাধিক কৃষক তার ঋণের জালে জর্জরিত আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আমরা এটা বলতে পারি কেন কৃষক আত্মহত্যা করছেন। আমাদের দেশে, আমাদের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকেও সরকারের কাছে শুধু দাবি নয়, তাকে একটা প্রস্তাবও এর মধ্যে দেওয়া হয়েছে। এবং আমাদের দেশে যে যিনি স্বামীনাথন, যে কৃষি বিজ্ঞানী, যে ইউপিএ সরকারের সময় তাকে দিয়ে একটা কমিশন গঠন করা হয়েছিল। তাতে সেই কমিশন যে রিপোর্ট দিয়েছিলেন সরকারের কাছে, যে বিশেষ করে কৃষকদের যদি আত্মহত্যাকে যদি প্রতিহত করতে হয়, তার যে বিশেষ করে তার যে ভর্তুকিটা সবচেয়ে বেশি বাড়ানো, দ্বিতীয় হচ্ছে তার যে উৎপাদন যে ফসল, এই ফসল উৎপাদন করা যে 1.5 গুণ দামে, তাকে সেখানের মধ্যে ন্যায্য দাম দেওয়া। এটা যদি করা যায় এবং তাকে স্বল্প সুদে তার কৃষিকাজের জন্য সেখানের মধ্যে ঋণের ব্যবস্থা করা হয়, এটা আমরা লক্ষ্য করলাম। আজও সেই কমিশনের রিপোর্ট আমাদের দেশের কৃষক সেখানের মধ্যে কার্যকরী হয়নি। এবং আমরা তাতে লক্ষ্য করেছি যে আমাদের দেশের যে কৃষি নীতিটা হবে কৃষককে টার্গেট করে, কিন্তু কৃষি নীতিটা হচ্ছে কর্পোরেটকে টার্গেট করে। কর্পোরেটকে তাদের পাইয়ে দেওয়ার জন্য আজকে সেখানের মধ্যে কৃষি নীতিটা তৈরি হয়েছে। এটা কি আপনি বর্তমানে কথা বলছেন নাকি মানে অতীত এমনটাই হয়েছিল? অতীত কিছু রয়েছে, তবে সবচেয়ে বেশি খারাপ অবস্থার মধ্যে গত এই 14 পর থেকে, এবং সর্বশেষ আপনারা দেখেছেন আজ থেকে 2-2.5 বছর বা 3 বছর আগে যে আমাদের দেশে যে কৃষি যে আন্দোলন যে হয়েছিল, ঐতিহাসিক কৃষক আন্দোলন, এটা শুধু আমাদের দেশে নয়, গোটা পৃথিবীর একটা আলোক বর্তিতা। আপনারা দেখেছেন পার্লামেন্টে 3টি কৃষি আইন, তাকে বিদ্যুৎ, সেখানে বিল, এই করার পরিপ্রেক্ষিতে কৃষক সভার পক্ষ থেকে সারা দেশের সবাই এটাকে বিরোধিতা করছিল, এবং পার্লামেন্টে এক প্রকারে জোর করে এই আইন পাশ করা হয়েছিল। আপনারা দেখেছেন আমাদের দেশে এই 500টা কৃষক সংগঠন 384 দিন তার দিল্লিতে বসে তার একটানা আন্দোলন করা হয়েছে। সেটা গোটা দেশ দেখেছে, গোটা বিশ্ব দেখেছে, এবং সেখানে 750 জন কৃষক নেতা তারা মৃত্যুবরণ করেছেন। এবং এটাকে, আন্দোলনটাকে বানচাল করার জন্য কত চক্রান্ত হয়েছিল, খালিস্তানি, পাকিস্তানি, তারা সন্ত্রাসবাদ, নানান কথা বলেছিল। শেষ পর্যন্ত আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী সকলের কাছে ক্ষমা চেয়ে এই আন্দোলনের ফলপ্রেক্ষিতে 3টি কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়েছে। তারপর কেমন আছে কৃষকরা? এখন কৃষকেরা বাধ্য করেছিল একটা বিষয় ইস্যুতে, আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, তার তার কৃষিমন্ত্রী, কৃষক সভার যারা কৃষক, ঐতিহাসিক কৃষক আন্দোলনের যে নেতারা বসে একটা চুক্তি হয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, লিখিত দিয়েছিল যে
এই কাজগুলি আমরা কৃষকের জন্য কাজগুলি করব। আচ্ছা, আজও পর্যন্ত গত আমরা 26 থেকে 28 গোটা দেশে প্রায় 75 ঘন্টা 30টা রাজ্যে রাজধানীতে এটা ঘেরাও হয়েছে। আচ্ছা, এই প্রতিশ্রুতি, তুমি যে প্রতিশ্রুতি দিয়েছ সেই প্রতিশ্রুতি কার্যকরী করো, আজও কৃষকের জন্য কার্যকরী হয়নি। যার ফলে কৃষক, গোটা দেশের কৃষক আজকে তার কোনো দিশা পাচ্ছে না, তার উৎপাদন খরচের কোনো মূল্য পাচ্ছে না, যার ফলে আত্মহত্যা প্রতিদিন সেখানের মধ্যে বাড়ছে। ওকে, আসবো আপনার কাছে আরেকবার। আপনি হ্যাঁ বলুন। আমি বলতে চাই, প্রথম কথা হলো, না আমি একটু, আপনি শুরু করার আগে ঝড়বাবু আপনি নিশ্চয়ই ওনার প্রশ্ন জবাব দেবেন, কিন্তু তার আগে আমি, যেহেতু আপনি কৃষকদের আত্মহত্যা দিয়ে শুরু করলেন বাবুল বাবু, আপনি 4 লাখ সুইসাইড করেছে পুরো গোটা ভারতবর্ষে বলেন, আমাদের ত্রিপুরা রাজ্যের কোনো ফিগার কি আপনার কাছে আছে? রাজ্যের কোন রকমের? রাজ্যে কৃষক এখানে একটানা 25 বছর বামফ্রন্ট সরকার ছিল, এবং সেই যে কর্মসূচিগুলি ছিল, যার ফলে এখন ত্রিপুরা রাজ্যে পরিস্থিতি যা হইতেছে, কৃষি ক্ষেত্র আর কৃষক এরকম ভাবে এক দুজন তো হতে পারে, কিন্তু যে কৃষির যে অবস্থা ত্রিপুরা রাজ্যে চলছে, কৃষক পরিবারের সন্তানেরা আজ কৃষিকাজ করছে না, অলরেডি কৃষিকাজ ছেড়ে দেওয়ার জন্য প্রায় অনেকে সিদ্ধান্ত নিয়েছে। ওকে, আসবো আপনার কাছে। ঝড়বাবু, প্রথম কথা হলো, এটা একটা হাস্যাস্পদ এটা আলোচনাটা যে 4 লক্ষের অধিক কৃষক আত্মহত্যা করেছে। কৃষক আত্মহত্যা করেনি আমি এই কথা বলবো না। এই যে পরিসংখ্যানটা, লক্ষ্যটা, এটা মানুষকে বোকা বানানোর একটা, এটা অপপ্রচার করে, এটা আমার কথা নয়, এটা আমার তথ্য নয়, বলছি ন্যাশনাল ক্রাইম ব্যুরো, আমি আপনার কথা যে তথ্য দিয়েছে সে তথ্যের ভিত্তিতে, এটা আমাদের বক্তব্য। আমি বিতর্কের মধ্যে যদি বলে আপনাকে বলতে যদি আমি বাধা দিই, তাহলে নিশ্চয়ই এটা শোভনীয়। 4 লক্ষ আপনি বলছেন, 4 লক্ষ উনি বলেছেন স্বাধীনতার পর থেকে 4 লক্ষ। এটা কবে থেকে উনি তো সেটা বলেননি যে এটা যে কত 1 লক্ষাধিক কৃষক 2014 সালের পর কেন্দ্রে যে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের নেতৃত্বে গত 10 বছরে প্রায় লক্ষাধিক কৃষক আত্মহত্যা করেছে। একদম এটা সম্পূর্ণভাবে আমি এটার বিরোধিতা করছি। এই ধরনের পরিসংখ্যান, এটা শুধু এটা ওনার বানানো গল্প। এটা আমার গল্প নয়, না না, আমার গল্প নয়, ন্যাশনাল ক্রাইম ব্যুরো থেকে যে তথ্য বেরিয়েছে, আপনি দেখেন তাহলে ন্যাশনাল ক্রাইম ব্যুরো যদি দিয়ে থাকে, না না আপনি দেন না, আপনি পরিসংখ্যান, আমি যে পরিসংখ্যানটা দেব আমার কাছে রেকর্ড আমার কাছে আছে, রেকর্ড হলে বের করে দেন, রেকর্ড আমি দিচ্ছি, আপনি দেখেন না, আপনি খোঁজ নিয়ে দেখেন, আমরা আলোচনা, আমি এটা আমাদের তথ্য নয়, ন্যাশনাল ক্রাইম ব্যুরো তথ্য, আমাদের দেশে এগুলো হলো প্রায় লক্ষাধিক কৃষক মানুষকে ধোঁকা দেওয়ার আমাদের এগুলো আপনারা ন্যাশনাল ক্রাইম ব্যুরোর কথা বলেন, এগুলো ঠিক না। প্রয়োজন হচ্ছে 1 জন হোক কিংবা 4 লক্ষ হোক, 4 জন হোক, 4 লক্ষ হোক, 1 জন হোক, 1 লক্ষ হোক, মৃত্যু তো মৃত্যুই। আর অবশ্যই সেখানে সুইসাইড করাটা মর্মান্তিক। আমরা একটু আলোচনা এগিয়ে যাই। আপনি যেটা বলছিলেন 4 লক্ষ, আপনি বলছেন 4 লক্ষ সুইসাইড করেনি, বা 1 লক্ষ গত 10 বছরে আপনি যেটা বলছেন করেনি। ঠিক আছে, জনগণ দেখে নেবে, আজ সবার হাতেই অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, সবাই দেখে নিতে পারবে কোথায় কি রকম তথ্য কি রকম রয়েছে এই মুহূর্তে। বলুন নেক্সট। না আমি বলছি কি যে দেখুন, পরিসংখ্যানটা যদি দিতে হয় এটাকে সরকারি পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে দিতে হয়, তাহলে সেই রেকর্ডটাকে আমাকে শো করা। এই যে ন্যাশনাল ক্রাইম ব্যুরোর কথা বলে এটা মাঠ গরম করা যাবে, কিন্তু মানুষকে বিভ্রান্ত করা যাবে না। আমরা দেখছি তো নির্বাচনের ফলগুলোতে আমরা দেখছি যে মাঠ গরমের বেলায় ঠিক আছে, বড় বড় বক্তৃতা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা। যাদের কথা বললেন যে সেখানে কত শত কৃষক সংগঠন সারা ভারতবর্ষে আন্দোলন করেছে, দেখেছেন তো, আন্দোলন করেছে, প্রধানমন্ত্রী চুক্তি করেছেন, সব করেছেন, জনগণ কার পক্ষে রায় দিয়েছে? জনগণ কার পক্ষে রায় দিয়েছে? আপনারা কিছু কিছু ওই ফটকাবাজি, কিছু কিছু না 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 না, এটা আপনি ভুল বলছেন, এটা জনগণ জনগণ দেখেছে, জনগণের সামনে নিয়েই তো রাজনীতিটা করছেন। রাজনীতিটা হচ্ছে মানুষকে ভাগ করে। বিলটা কেন? না না না, কৃষি বিল, এই যে কৃষি বিল আপনি বলুন তো, পার্লামেন্টে যে কৃষি বিল, এই বিল পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ক্ষমা চেয়ে এই বিল দেশবাসীর সামনে, আমি না, সবাই দেখেছে, এটা আপনি বলতে হবে না, উস্কানি নয়, আলোচনা করলে আমাদের রাজ্যের কৃষকরা উপকৃত হবেন না। 384
সেদিন একটা আন্দোলন হয়েছে, নির্বাচনী 750 জন কৃষক নেতা সেদিন সব আপনাদের গরম, বানানো, রোদ এই বৃষ্টি বানাতে গিয়ে ঠান্ডায় কিন্তু শেষ হয়ে যাচ্ছে সব, উনি মারা গেছেন। শেষ হয়ে এবং যাচ্ছে সব এটা মিথ্যা কথা, কৃষি- ভাওতা, শুনেন, এগুলো এটা দিয়ে কৃষি মন্ত্রীর এগুলো তথ্য, মানুষকে এটা আমার নয়। বিভ্রান্ত করা যাবে না। কৃষি মন্ত্রী আমি আপনাকে আপনাকে কিভাবে মানুষকে নেতৃত্ব বিভ্রান্ত করা যাবে না। দিয়েছেন? জওহরবাবু, আপনারা একজনের জানেন, কথা বলি আমরা। গত 26 থেকে 28 নভেম্বর গোটা দেশে 30টা রাজ্যের রাজধানীতে কেন্দ্রীয় সরকারের প্রতিশ্রুতি দেওয়া সেগুলি কার্যকর করার জন্য না, ঘেরাও হয়েছে। আমার কিছু না, আপনারা কিছু না। আপনারা যা যা কথা আরে বলছেন কিছুই না। কিন্তু আমরা আমরা জানতে বলছি, এগুলো চাইছি নিউজ কিছুই না। না, না, না। এগুলো রাজনৈতিক দলের আপনাদের অস্তিত্ব জানানোর না, জন্য না, এই অস্তিত্ব নাটক জানানোর করছেন জন্য আপনারা। না। আর অস্তিত্ব কিছুই না। জানানো, এটা তথ্য, এটা আমাদের তথ্য নয়। আপনারা যে জীবিত আছেন, আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের মানুষকে জানানোর জন্য আজকে গভর্নমেন্টের বিভিন্ন তথ্য কায়দা ভিত্তিক কানুন রিপোর্ট, করে আমাদের রিপোর্ট এগুলো নয়। করছেন, এগুলো আমাদের করছেন, এগুলো রিপোর্ট হবে না। ন্যাশনাল ক্রাইম কাজ হবে না, কিছু কাজ হবে না। ওকে, আমরা একটু এগিয়ে যাই। সুইসাইড থেকে আমরা একটু এগিয়ে যাই। কেন্দ্রীয় সরকারের তার প্রতিশ্রুতি ঘটনা বাবুল, এটা আমাদের আমরা একটু এগিয়ে যাই। দুঃখজনক। এটা আমাদের মন গড়া রিপোর্ট আমরা মানুষ করি না। যদি কখনো মরে হ্যাঁ। সেটাই দুঃখজনক। এইটা। আমরা এইটুকু বলবো যে বর্তমানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র জানেন, মোদীজির যে পরিকল্পনা 2021 কৃষকদের জন্য 2021 সালে 6 নভেম্বর এটা আমি বলছি, মান্দাসোর কেন্দ্রীয় সরকারের মধ্যপ্রদেশে মান্দাসোরে শরিকদার কৃষকরা ছিলেন, লড়াই করতে গিয়ে আপনাদের 6 জন সরকারও কৃষক কিছু নেতা মারা করেননি। গেছেন। এই রাজ্যের কথা যদি বলতে হ্যাঁ। হয়, আপনারা আমাদের অনুষ্ঠান এই কিন্তু আজ রাজ্যে কৃষকদের সুইসাইড শুধু কৃষকদেরকে ছিল না। রাজার শ্রমিকে পরিণত উন্নয়নের করেছেন কথা আপনারা। ওরা ভালো আছেন কিনা জানার চেষ্টা না, ওরা করছি ভালো আমরা। নেই, নিউজ ওরা ভালো ব্যাংকে। নেই, ও, কৃষক ওরা অবস্থা থেকে খুব খারাপ। ভালো আছে। একটা জায়গায় এসে আমি অনেক কথা ভালো বলবো। আছে, ওদের শাসনে, ওদের রাজত্ব থেকে অনেক ভালো আছে আমরা যদি কৃষকেরা। একটু আলোচনায় আসি, আমরা যদি এতটা তর্কে না গিয়ে একটু আলোচনায় আসি এবং আমরা একটু রাজ্যের সিনারিওতে যদি আসি, বাবুল বাবু আমি আপনার কাছে আসবো আরেকবার, আপনি অবশ্যই বলবেন আমরা রাজ্যের কৃষকরা কেমন আছে, আমাদের রাজ্যে কৃষি ব্যবস্থা যেমন রয়েছে, কৃষি জমিগুলো যেমন রয়েছে, বিভিন্ন প্রকৃতির ঘাত প্রত্যাঘাত সহ্য করে কৃষকরা এই মুহূর্তে ফসল ফলাচ্ছেন, ওনারা কেমন আছেন জহরবাবু আপনি যদি একটু বলেন। আমরা বাকি যে ন্যায্য মূল্যে ক্রয় বা প্রতিশ্রুতি দিয়ে যেটা রক্ষা করা হয়নি সেসব বিষয় নিয়ে আসবো, কিন্তু রাজ্যের কৃষকরা কৃষি কাজ করতে গিয়ে একটা অভিযোগ বাবুবাবু করলেন যে যারা কৃষি কাজ করছেন বর্তমানে তাদের পরিবারের কেউ আর কৃষি কাজে ইন্টারেস্টেড না, ওনারা অন্য কাজে চলে যাচ্ছে। আমি আপনাদের একটা পরিসংখ্যান দেব, এটা তথ্য, এটা বিধানসভায় এগুলো তথ্য পেশ হয়েছে। আচ্ছা, এর মধ্যে বিরোধী দলের সিপিএম দলের যিনি আজকে এখানে আছেন বাবুল বাবু, তার দলের প্রতিনিধিরাও বিধানসভায় আছেন। সেখানে দেখা যায় আমাদের কৃষকদের গড় মাসিক আয় এটা কত। আচ্ছা, কেন্দ্রীয় স্তরে 2015-16 এবং সেটা ছিল কৃষকদের গড় আয় 8,058 টাকা। আচ্ছা, কেন্দ্রীয় স্তরে 2022-23 সেটা হলো 14,390 টাকা। রাজ্য স্তরে কৃষকের যে গড় মাসিক আয় 2015-16 ছিল 6,580 টাকা আমাদের এই রাজ্যে, আর 2022 এবং 23-এ সেটা গিয়ে দাঁড়িয়েছে 13,590 টাকা, যেটা বর্তমানে 22-23 কেন্দ্রীয় তো কত ছিল? 22-23 কেন্দ্রে ছিল 14,390 টাকা, আর রাজ্যে হচ্ছে 13,590। আচ্ছা, রাজ্য হলো 22-23-এ 13,590 টাকা, যেটা বর্তমানে এখন এরপর এই যে আজকে ডিসেম্বর চলছে, আমরা শেষ হওয়ার পথে, বর্তমানে আমাদের সে আয়টা এখন সেটা আমরা বলতে পারি প্রায় এটা 14,000-এর উপরে ছাড়িয়ে গেছে। আচ্ছা, এখন যেটা ডিসেম্বরে যদি ডিসেম্বরে 14,000-এর উপরে এটা ছাড়িয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি শুধু এইটুকু বলবো, এই যে পরিসংখ্যানটা এটা আমার দেওয়া পরিসংখ্যান নয়, এটা রাজ্য সরকার বিধানসভায় এই তথ্য পেশ করেছেন। আচ্ছা, এই পেশের পরেই তাহলে বলতে হবে আমাদের রাজ্যের কৃষকেরা কেমন আছেন। আমাদের বিগত দিনে কৃষকেরা জমিতে সেচের সুযোগ থেকে পর্যন্ত বঞ্চিত ছিল, যে কথা উনি বলছিলেন কৃষকেরা এখন মানে জমি করতে চায় না, কৃষি কাজ করতে চায় না, এটা কিন্তু অবান্তর। আচ্ছা, কৃষকেরা আজকে উৎসাহ সহকারে তারা ব্যাপক উৎসবের মেজাজে কৃষি কাজ করে, কৃষির সাথে যুক্ত হয়। আগে কত পতিত জমি ছিল,
আজকে প্রতি জমি আমরা আছে, এখনো কিছু জায়গা আছে যেটা জলের অভাব কিংবা অতি জল, সেখানে কৃষকেরা অসুবিধা হয়, এর সম্মুখীন হয়। রাজ্য সরকার সেটা চেষ্টা করছে। আমাদের কিষাণ মোর্চাও এই ব্যাপারে সরকারের গোচরে নিচ্ছে, কখনো কখনো কোনো জায়গায় এই কাজগুলো হতে গিয়ে। তো আমরা এইটুকু বলতে পারি যে কিষাণ সম্মান নিধি মোদী সরকারের, আমাদের প্রধানমন্ত্রী মোদী সরকারের তার 10 বছরে যে সকল বড় বড় কাজগুলো করেছেন, সেটা 18টা বড় সিদ্ধান্ত। কিষাণ সম্মান নিধি কতজন পাচ্ছেন? আমাদের এ রাজ্যে 2,30,000 2,30,099 জন আচ্ছা কৃষক তারা কিষাণ সম্মান নিধি পাচ্ছেন। আমি আসবো, বাকি আপনি তথ্য আপনার কাছে রয়েছে, আমি দেখতে পাচ্ছি, আপনি তথ্য হিসেবে বলবেন, কিন্তু এগুলোর প্রশ্ন জবাব নিয়ে নিই। বাবুল বাবু, গড় মাসিক আয়ের কথা যদি বলি, আমি কেন্দ্রের সঙ্গে একটু পার্থক্য রয়েছে রাজ্যের গড় আয়। 2015-16তে একজন কৃষকের, রাজ্যের একজন কৃষকের আয় জহর বাবুর তথ্য অনুযায়ী 6,580 টাকা, এবং 22-23-এ গড় আয় প্রায় ডিসেম্বর মাস ধরলো প্রায় 14,000 টাকা বা 13,590 টাকা। মানছেন এটা হচ্ছে গড় আয়? এটা কাগজপত্রের কথা। প্রকৃত কৃষক আমিও ব্যক্তিগতভাবে গত 2 মাসে অনেক কৃষকের বাড়িতে গিয়েছি, কৃষকদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি মত বিনিময় করেছি। আচ্ছা, তাতে আপনি শুধু এটাই বলেন যে গত 5-6 বছরের মধ্যে সাম্প্রতি 2টা ঘূর্ণিঝড় হয়েছে, অকাল বর্ষণ, তাতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা এই সমস্যাগুলি নিয়ে শুধু আমাদের দাবি নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় কৃষিমন্ত্রী, মাননীয় খাদ্যমন্ত্রীর কাছেও আমাদের রাজ্য কৃষক সভার পক্ষ থেকে আমরা একটা প্রতিনিধি দল গিয়েছি। তাতে কৃষকের সমস্যার কথা যেমন বলেছি, তার সমাধান কিভাবে সমাধান করা যায় তার প্রস্তাবও আমরা সেখানের মধ্যে দিয়েছিলাম। কিন্তু আজও অবধি কোন কৃষকের কাছে একটি সাহায্য সেই ধরনের পাইছে বলি আমাদের কৃষক আমাদেরকে সেখানে বলেননি। দ্বিতীয় কথা আমি বলছি, দ্বিতীয় কৃষকের কি অবস্থার মধ্যে আপনি রায়ের কথা বলছেন, যে আমাদের যে আজকে যে যে কৃষকের যে উৎপাদন প্রায় 24 থেকে 25 টাকা 1 কেজি ধান উৎপাদন করতে প্রয়োজন হয়। কিভাবে হয়? পাওয়ার টিলার, কৃষি যন্ত্রপাতি, নিড়ানি, শ্রমিক, জ্বালা বসানি, তার বীজ ধান, সার কিনা, এইসব হিসাব করে দেখা গেল তাতে দেখাচ্ছে একজন কৃষকের ধান উৎপাদন করতে প্রায় 25 টাকা খরচ হয়। স্বামীনাথন কমিশন সেই কথাই বলেছিল, আমরাও সেই কথাই বলছি, যে তার উৎপাদন খরচের 1.5 গুণ। 25 টাকা যদি হয়, তার সঙ্গে আরো 12 টাকা যুক্ত করে 37 টাকা পার কেজি যদি কৃষকদের কাছ থেকে কিনা হয়, তাহলে কৃষক কোন রকমের চাষের প্রতি, কৃষির প্রতি আগ্রহ সেখানের মধ্যে বাড়বে। সেই ধরনের কোন ব্যবস্থা, অর্থাৎ তার যে উৎপাদন খরচ বাজার থেকে সেখানেও দাম পাচ্ছে না। আমি বলছি 21 টাকা 83 পয়সা দরে আমরা রাজ্য সরকার কৃষকের কাছ থেকে। আচ্ছা, আমি জয়বাবু আপনার কাছে আপনার তথ্যে আসবো। 21 টাকা 83 পয়সা আপনি বললেন। বাবুল বাবু, এই 21 টাকা 83 পয়সা করে কেনা হচ্ছে এখন? 21 টাকা 83 পয়সা এবার কিনা হচ্ছে। গতবার থেকে সেটা গতবার হচ্ছিল 20 টাকা 40 পয়সা ছিল। আমরা মাননীয় খাদ্যমন্ত্রীর কাছে এই প্রস্তাব পাঠিয়েছি। 2018 আগে আমি আপনাকে 2018 আগে কত ছিল? হ্যাঁ, আমি বলছি 2018 আগে কত? এই গভর্নমেন্ট এসে ধান কেনার জন্য উদ্যোগ নিয়েছেন। আচ্ছা, আগে ছিল না? আগে সরকারের সময় অনেকবার এটা বড় প্রস্তাব ছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার, রাজ্যের বামফ্রন্ট সরকার, বিজেপি সরকার ছিল, এখানে বামফ্রন্ট সরকার আছে, তাকে তার জন্য হঠাৎ করে সরকার কিনে হলো। হ্যাঁ, তারপর আমি বলছি নীতির কারণে তারপরও আমরা বলেছি কৃষক সভার পক্ষ থেকে ধান কেনা শুরু করেছে, আমরা স্বীকার করেছি। ঠিক আছে, 21 টাকা স্বীকার করতে হয়, কিন্তু আমি আপনাদের কাছে যে কথা বলতে চাই, আমি স্বীকার করেছি। তারপরও 21 টাকা 30 পয়সা আমাদের খাদ্যমন্ত্রী মাননীয় সুশান্ত চৌধুরী মহোদয়ের কাছে আমরা গত 15 দিন আগে গিয়েছি, যে যেখানে ধান কেনা হচ্ছে প্রথম হলো একটা ব্লক সেন্টার করছে 50-60 কিলোমিটার থেকে যে ব্যক্তি ধান কিনে এসে ধানটা দেবেন
তাতে হিসাব করে দেখা গেছে একদম এটা 15 থেকে একদম 16 টাকা অসত্য ছাড়া আর কোনো টাকা একদম এটা আমার অসত্য কথা। অসত্য কথা নয়। সমস্ত এটা আপনি জায়গায় মাঠে যান, যেখানে ধান আমরা মাঠে উৎপাদন আছি, হয়, সেই আমরা সমস্ত কৃষকের জায়গায় সঙ্গে বাড়ি আছি, বাড়ি ধান কিনা যায় কৃষকদের না। সঙ্গে কথা, আমার কথা নয়। প্রত্যেক সাব ডিভিশনাল আমি- হেডকোয়ার্টার আচ্ছা, আপনি ঠিক আছে, আমরা আপনি বলুন কিভাবে কেনা সাব হয়, ডিভিশন হেডকোয়ার্টারে যদি ধান কেনা হয়, তাহলে 100 কিলোমিটার যে কৃষক যদি তার সাব ডিভিশন হেড করে, আমি ওনার কথাই আমি আমাদের মাননীয় জজ শাহ মহোদয়ের কাছে, উনি সিনিয়র ম্যান, উনি জানেন বাস্তব কথাটা, আমি বাস্তব কথা বললে ভালো হয়। আমি বিলোনিয়া, আমি একটা উদাহরণ দিব, আমার কথাটা শুনুন, আমার বলবেন। বিলোনিয়া মহকুমায় হেডকোয়ার্টার যদি একটা ধান কিনা সেন্টার হয় 21 টাকা 83 পয়সা, তাহলে বিলোনিয়া থেকে ওই গুরাঙ্গ বাজার থেকে যদি 60 কিলোমিটার থেকে সে ধানটা কেরিং করে নিয়ে আসে আবার যায়, তাহলে কত টাকা পড়বে? বিলোনিয়া কৃষক না, শুধু বলছেন, এখানে কৃষক রাজনগর আছে, বলছেন রাজনগর আছে। 15-16 টাকা। আপনি এটা আপনি জানেন না, আমি সব জানি, আমি জানি। আমি জানি না, ধান কতগুলো কেজিতে বেশি সেন্টার, পাচ্ছে? হ্যাঁ? কতগুলো 15-16 সেন্টার থেকে টাকা? ধান কিনা হয়। 15-16 টাকার বেশি পাচ্ছে না। আচ্ছা, সেকেন্ড 15-16 টাকা বেশি পাচ্ছে। সেকেন্ড হচ্ছে তাদের মন্ডলের লোকেরাই আগে তাদের কৃষকদের বলে একদম যে আমাদের- অসত্য কথা, এটা মধ্য একদম সত্য বাস্তব বলছেন, কথা। আমি জানি। একদম মিথ্যে কথা হ্যাঁ। এগুলো। তৃতীয় আসলে- বিষয়টা হচ্ছে আসলে ওনারা আছেন না, না, ওনাদের অস্তিত্ব মন্ডল কি টিকে বলেন? রাখেন। জয়বাবু, তৃতীয়- মন্ডল কি বলেন? মন্ডল কি বলেন? হ্যাঁ, মন্ডলের লোকেরা লিস্ট দিয়ে দিলে ওনারা পায় গত 2 বছর একদম ছিল। না, একদম আমি এটা বলছি, সত্য গত কথা। 2-3 বছর, প্রথম 2-3 বছর মন্ডলের পক্ষ থেকে একটা লিস্ট দিয়ে দিত কৃষি দপ্তরকে, ওনাদের থেকে ধান কিনতেন। পরে অনেক কৃষক একদম সভা, মিথ্যে অনেক কথা, লড়াইয়ের এগুলো ঠিক না। পরিপ্রেক্ষিতে, আরে উনি অনেক আসলে সংগ্রামের কৃষক, উনি পরিপ্রেক্ষিতে জানেন না এগুলো। কিছুটা বন্ধ আপনি হয়েছে। জানেন না। হ্যাঁ, আমি জানি, এগুলো আমি কোনোদিন জানি। এগুলো হয় না। তারপর এগুলো সেকেন্ড বিষয়টা কোনোদিন হচ্ছে করে না। সেকেন্ড এই সরকার আমাদের আমি আসবো সবসময় কৃষকদের পাশে নিয়ে বলবেন, আমি কথাটা বলি না, না। আপনি কেন এগুলো মিথ্যা কথা না, আমি বলছেন? মিথ্যা কথা বলি না, না। এগুলো মানুষকে আপনি বিভ্রান্ত কৃষকদের হিসেবে সঙ্গে যান, বিভ্রান্ত কৃষকের করবেন না। মাঠে যান। কৃষকদের আমি এভাবে গতকাল বিভ্রান্ত থেকে করতে কৃষকের পারবেন না মাঠে আপনি। কৃষকদের সঙ্গে কথা বলে আসলে এখানে এসেছি। পায়ের নিচে মাটি নেই। নেই, নেই। আমি আপনারা বলছি টাকা তো, খুঁজছেন বাবুল কিছু বাবু, করার বাবুল জন্য। বাবু, এগুলো বাবুল ঠিক বাবু, না। আমি অভিযোগটা নিয়ে নিই, অভিযোগটা নিয়ে নিই, বলুন। আমি বলছি যে 21 টাকা 83 পয়সা ব্লক সেন্টারে, ওনার কথায় ব্লকে হচ্ছে, একটা ব্লক, সব ব্লকে হয়নি। নিচে আমাদের হচ্ছে। মাননীয় মন্ত্রীর কাছে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা ব্লকে ন্যূনতম একটি সেন্টার করা, Okay. বোঝাতে উদ্দেশ্যিত যে এলাকাটা তাকে ব্লক একটা ভিত্তিক। সেন্টার করা। মাননীয় মন্ত্রী আমাদের প্রস্তাবগুলো গ্রহণ করে বলেছেন এটা চেষ্টা করবেন। আচ্ছা, এটা এখন কবে ব্লক সেন্টার- কবে দেখা করেছে? এটা আমার দেখা করেছে আজ থেকে 1 মাস আগে। আচ্ছা, 1 মাস আগে। ওকে, দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনি বলুন, একটি ব্লক সেন্টার থেকে গ্রামে একটা না, এই এলাকা। বিষয়টা আপনি আমরা বলেছেন। ক্যারিং আর কি? সেন্টার, আর? আমরা ক্যারিং কস্ট, হুম। কৃষকদের যদি 21 টাকা 83 পাবে না, তাকে ক্যারিং কস্টটা গ্যারান্টি করতে হবে। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের মূলতম দাবি। ওকে, এবার জহরবাবু বলুন। জহরবাবু, কিভাবে আপনি বাস্তব চিত্রটা আপনার মতো করে বলুন যে প্রথম কিভাবে কথা হলো, ধানটা কেনা হচ্ছে? প্রথম কথা হলো উনি বলছেন হুম, 25 বছর একটানা এই রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল। উনার বক্তব্য উনি স্বীকার করেছেন বামফ্রন্ট আমলে ক্রয় করা হতো আচ্ছা, না। এই 25 বছর, এর আগে আরো 10 বছর, 35 বছর এই রাজ্যে বামফ্রন্ট যারা নিজেকে আজকে বলছেন কৃষক দরদি রূপ নিয়ে বলছেন কথা, ওনারা 1 ছটাক ধান কোন কৃষকের কাছ থেকে কিনেছেন কিনা? এটা উনি স্বীকার আজকে- করেছেন, ওরা কিনেননি। না, না, প্রস্তাব কিনেননি। আমি বলেছি আমি- সরকারের পক্ষ- আমি বলি আপনার সময় ঠিক আছে, ঠিক আছে, তাহলে এরপরে আসুন, আপনি কিনেননি, স্বীকার করেছেন, কেন কিনলেন না? তখন কৃষকের অবস্থা ভালো ছিল? আচ্ছা, কৃষক আজকে কেন মাঠ ছাড়লো? না, ঠিক আছে। কৃষকেরা কেন জমি ছেড়ে দিল? কেন ওই আপনাদের শাসনে, আপনাদের সরকারের সময় কেন ত্রিপুরাতে হাজার হাজার কানিক খিল পড়েছিল, অনাবাদি পড়েছিল? আপনি ওনাকে বলুন তো, এই সরকার- জিজ্ঞেস করে একটা এই তথ্য দিতে সরকার পারবেন? আসার পর- গত 6 বছরে একটি এলআই, একটা ডাইভারশন স্কিম, একটা সেচ ব্যবস্থা কোথাও হয়েছে, উনি তথ্য দিতে পারবেন? এগুলো বাবুল, শুনেন, আমি শুনেন, আমি রাজ্যের মধ্যে আমি একটা জেলার কথা বলতে পারবো। আপনি জেলার বলুন। কিছু বলতে পারবেন না, হ্যাঁ, আপনার কিছু উনি বলতে তথ্য- পারবেন না। ওনার তথ্য আপনি নেই। আসলে কৃষক, আপনি আমি বলছি তো, তথ্যই আপনি জানেন আমি না। তথ্য আছে, না, ডাইভারশন এগুলো- স্কিম, এলআই, একটিও আরে হয়নি। এগুলো শুনেন। একটিও সেচের ব্যবস্থা আমি গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। আরে আপনি গ্যারান্টি দিয়ে কি তথ্য দেন, বলবেন? আপনি দেখুন আমাদের শুনেন, আমাদের সরকার আসার পর, কথা। আমাদের সরকার আসার পর কৃষকদেরকে বিভিন্ন জায়গায় আপনারা বিদ্যুৎ পর্যন্ত নেননি। এই রাজ্যের কৃষি জায়গাগুলোতে অনাবাদি ছিল, সেখানে সেচ ব্যবস্থার অব্যবস্থার কারণে এই সরকার আসার আপনি পর রাষ্ট্রীয় ইনফরমেশন নেন। নরেন্দ্র মোদীজি গত আসার পর গত 6 বছরে কৃষি সোলারের মাধ্যমে সেচের ব্যবস্থা করলেন। এই রাজ্যের প্রতিটি ব্লকে সোলারের মাধ্যমে সেচের ব্যবস্থা করে দিয়েছেন এই সরকার। তার মানে এবং আমরা এটা একে একে আসি, একে একে। ন্যূনতম
তার জন্য একটা চার্জ দিতে হয় ন্যূনতম। শতকরা 90% সরকার বহন করে, 10% একদম ভুল তথ্য, ভুল তথ্য। আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। জলবাবু আপনি বলছেন কমিউনিটি মানে একটা কমিউনিটি সোলার বসানো হয়েছে না, সেখানে কমিউনিটি অনেকেই মিলে একটা না না কমিউনিটি, এটা সিস্টেমটা কি, ধরুন আপনার 4 কানি কিংবা 5 কানি জায়গা আছে, এখন সেখানে 5 হর্স কিংবা 2 হর্স কিংবা 3 হর্স পাওয়ারের মেশিনের দরকার। আচ্ছা, রাজ্য সরকার দেখছেন, আমাদের এই সরকার, উনি বলছেন তো এগুলো হয়নি। না ঠিক আছে, উনি জানেন না। আচ্ছা, সেখানে কি হয়েছে, আমাদের সরকার আসার পর আমরা একসাথে তো সব জায়গাতে দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা পরিকল্পনার মধ্যে দিয়ে কৃষকদেরকে আমরা বলেছি কার কার জায়গাতে কিভাবে তোমরা থ্রু পঞ্চায়েত সমিতি আবেদন করো, দরখাস্ত দাও, সরকার সেখানে সেচের ব্যবস্থা করবে এবং 90% দেবে কেন্দ্রীয় সরকার আর 10% ওই কৃষককে তার বহন করতে হবে। এই জায়গাতে আমরা বলেছি, আবার এখানে গাইডলাইন কি দিয়েছে সেখানে হয়েছে কি, কেউ ধরেন কারো 1 কানি জায়গা আছে, সেচের অভাবে সে চাষ করতে পারছে না, কারো আধা কানি আছে, কারো 2 কানি আছে, এখন সেখানে বলছে তোমরা কমিউনিটি বেসিসে যদি করো, টোটাল 5 কানি কিংবা 6 কানি কত পাওয়ার লাগবে, কত হর্স পাওয়ার লাগবে, সেখানে আমাদের টেকনিশিয়ানরা যাবে, ইঞ্জিনিয়ার যাবে। আপনি মানে কোন কোন জেলায় এই ধরনের কাজ শুরু হয়ে গেছে বা রাজ্যের সমস্ত প্রত্যেকটা জেলাতে হচ্ছে। আমাদের যে 8টা আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ জেলা আছে, আমাদের উত্তর ত্রিপুরা বলুন, ঠিক 8টা জেলায় আপনি সব জেলাতে পাওয়া যাবে। জেলাতে আপনি বলছেন একটাও দেখেননি। আমি বলছি কৃষির যে লিফট ইরিগেশন, ডাইভারশন স্কিম, বিভিন্ন স্কিম যে সেচের, এগুলি আমাদের চোখে পড়ছে না। আচ্ছা, সবটাই সেই সময়ে বামফ্রন্ট, যেগুলো বামফ্রন্ট আমলে এলাই করেছিল, নষ্ট হওয়ার পথে জল নদী দিয়া যায়, কিসের জমিতে জল আসে না। আমি একটা তথ্য দিয়ে বলছি, আমাদের পঞ্চায়েতের একটা তথ্য দিয়ে একটা ফিরিয়ে ফান্ড ছিল। উনি আমাদের মাননীয়, উনি আমাদের সিনিয়র ম্যান, উনি জানেন, সব কথা বলবেন না। এই যে পিডিএফ ফান্ডটা ছিল এই কাজে, যে পঞ্চায়েত থেকে জেলা পরিষদ পর্যন্ত এই টাকা 25% টাকা কৃষিখাতে খরচ হতো। এই যে আপনার পঞ্চায়েত প্রধানের পকেটে যাইতো, মানুষের কাছে যাইতো না। এখন সভাপতি থেকে পঞ্চায়েতের প্রধান মেম্বার পর্যন্ত সমস্ত টাকা তাদের খরচ হয় না। এটা হয় না, এইভাবে জানে মানুষ, কারণে সরকার বন্ধ করে দিচ্ছে। আরে সরাসরি মানুষ মন্ডল 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 একটা স্বরাষ্ট্র মন্ডল, আমরা এভাবে তর্ক করলে আমাদের সারা রাত চলে যাবে। আমি আসবো আপনাদের কাছে, আসবো আপনাদের কাছে, আসবো বাবুবাবু, আসবো আপনার কাছে। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা জানার চেষ্টা করছিলাম যে কেমন আছে কৃষকরা। আপনারা দেখছেন এখানে বিজেপি নেতৃত্ব জহর সাহা রয়েছেন এবং বাম নেতৃত্ব বাবুল দেবনাথ রয়েছেন। ওনারা ওনাদের মতো করে বক্তব্য রাখছেন, তবে আসল চিত্র কি সেটা কৃষক ভাইয়েরা ভালো বলতে পারবেন। যদি সম্ভব হয় আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে, এবং এই অনুষ্ঠানে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল অবশ্যই আপনারা বলতে পারেন। ইউটিউব পেজে গিয়ে, ভ্যানগার্ডের পেজে গিয়ে আজকের অনুষ্ঠানের কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন যে সত্যি কৃষকদের চিত্র কেমন, কৃষকরা কেমন আছে, আপনারা অবশ্যই লিখতে পারেন। জহরবাবু, আমি আসছি আপনার কাছে। বাবুবাবু, জহরবাবু, দুটো জিনিসের আমরা আর্থিক জায়গায় রেখে দিলাম। আপনি বলছেন ধান যে ক্রয়ের ব্যাপারটা, ধান ক্রয়ের ব্যাপারটা কিভাবে হচ্ছে এই মুহূর্তে, সিস্টেমটা কিভাবে হচ্ছে, অনেকে হয়তো জানেন না, অনেকে হয়তো সুবিধাটা পাচ্ছেন না, এক। আর 2 নম্বর হচ্ছে ধান ছাড়া বাকি যেসব ফসলগুলো হয় আমাদের রাজ্যে, তাদের জন্য, কৃষকদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা? আপনি ধানের কথা বলছেন, উনি তো বলছেন গতবার ধান কিনে হয়েছে 3% কৃষক ধান দিয়েছে, মাত্র 3% গোটা রাজ্যে 3%। আর আজকের এখন কেউ জানে, আজকে সকালবেলা তথ্য পর্যন্ত আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, কৃষক ফরিয়ারা গিয়ে বলছেন যে আমি তোমাকে 18 টাকা 19 টাকা দেবো, ওইখানে গিয়ে কি লাভ তোমার?
এটা তো এখন ধান পাচ্ছেন না। তৈরি করা, এখন আমি বলছি আপনি সেন্টারগুলো বলছেন ধান পাচ্ছেন না, কৃষকের যে ক্ষতি হয়েছে, কৃষকের যে ক্ষতি হয়েছে, এটা আগামী বছর পর্যন্ত, গত আপনার এই যে দুটা অকাল বর্ষণের 15 দিনের মাথায় লক্ষাধিক কৃষক আমাদের রাজ্যে ক্ষতি হয়েছে, কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে, এখন ধান পাচ্ছেন না। গ্রামের অবস্থা, কৃষক অবস্থা খুব খারাপ। ধান কাটতে পারছেন না। ঠিক, আপনি অভিযোগ করলেন বাবুল বাবু, জহর বাবু। প্রথম কথা হলো এই যে ধান কেনার সম্বন্ধে উনি যেটা বললেন, বলছেন এখন আমি আমি শুধু বিতর্ক করার জন্য না, মানুষ জানুক এবং ওনারাও এই ব্যাপারটা সঠিক তথ্যটা ওনারা সংগ্রহ করতে পারেন, আমি খুশি হব। কারণ আমরা কৃষকদের নিয়ে রাজনীতি করলে চলবে না। কৃষকরা অন্নদাতা, তাদের পাশে দাঁড়াতে হবে, সে বিরোধী হোক আর সরকারি হোক, কৃষকের কোনো রং নেই। কৃষক একটা জিনিস, সে আমার অন্নদাতা, সে কোনো রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাসী থাকতেই পারে, এটা আমাদের মাথা ব্যথার কোনো কারণ নাই। কিন্তু আমি এইটুকু বাবুল বাবুকে অনুরোধ করব, উনি আমার রাজনৈতিক জীবনের আমার অভিজ্ঞতা থেকে ওনার অভিজ্ঞতা নিশ্চয় আমি হয়তো বেশি হতে পারে, আমি ওনাকে তারপরে আমি বলবো যে দেখুন আগে কি হয়েছে। আমি নিজেও তো পঞ্চায়েতের প্রধান ছিলাম, আমি একটা পঞ্চায়েতে, আমারও তো ফিডিয়া ফান্ড ছিল। তো আমি কথাগুলো শুধু তর্কের খাতিরে আমি বলছি না, যুক্তির খাতিরে। আগে করতো কি, এই যে টাকাটা একজন প্রধান, আমি বিএসির চেয়ারম্যান ছিলাম, আমাকে ফেস করতে হয়েছে তখন। একজন প্রধান সে একই কাজ সে করবে কি, তখন এসআরইপি এনআরইপি ছিল, এরপরে সেটা রেগাতে আমাদের ডাইভার্ট হয়ে যায়, এটা রেগা নাম দিয়ে সেটা হয়। তো সেখানে দেখা গেল সে করলো কি, কাজটা করেছে হয়তো রেগা দিয়ে, নতুবা এসআরইপি দিয়ে, নতুবা এনআরইপি দিয়ে। পরবর্তী সময়ে এই যে ফিডিএ ফান্ডটা সে করতো কি, এটাকে আরেকটা ফলস অ্যাডজাস্টমেন্ট করে 6 মাস 1 বছর পরে সে এটা সাবমিট করে দিত। আমরা এই সরকারের গোচরে নিয়েছিলাম, আমরা কিষাণ মোর্চার তরফ থেকে, আমি দীর্ঘদিন যেহেতু এই সংগঠনে আছি, আমরা বললাম যে এই যে অবস্থাটা, এটা তো কৃষকের কাজে লাগছে না, এটাকে দেখা হোক। সরকারি রিভিউ করলেন, রিভিউ করার পর অনেকগুলো কেস ধরাও পড়লো, তাদেরকে টাকা রিফান্ড করতে হয়েছে, কারণ সেখানে প্রধানকে পাওয়া যায় না, কনসার্নিং যে ইমপ্লিমেন্টিং অফিসার যিনি থাকেন তার অনেকের বেতন থেকে, এবং সেগুলো কাউকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রমাণ হয়েছে। এটা কোন সালের কথা বলছেন? এটা আমাদের সরকার 18-র আগ পর্যন্ত। আচ্ছা, 2018-র আগ পর্যন্ত, মানে এটা বামফ্রন্ট সরকার থাকতেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বামফ্রন্ট সরকারই করেছিলেন সেই সিস্টেমটা। এটাকে আমাদের গভর্নমেন্ট করাপশনকে বন্ধ করার জন্য এই ব্যবস্থাটা নিয়েছেন, যে পিডিএফ নয়, এটাকে আমরা অন্যভাবে কাজ করতে পারি, যেটা অথেন্টিক, যে ডেভেলপমেন্টের জন্য সেটা কাজে লাগুক, সেটা রেগার উপরে জোরটা দেওয়া হয়েছিল বেশি। তো এরপরে দেখুন ধান কেনা সম্বন্ধে উনি যে কথাটা বলছেন, আমরা ওনাদের 35 বছরে এই রাজ্যে ওনাদের শাসন ক্ষমতা ওনারা ছিলেন, ওনারা বলতে পারবেন না যে আমরা 5 কেজি ধান কিনেছি কোন কৃষকের কাছ থেকে। না, সেটা তো পুরনো কথা, উনি স্বীকারও করেছেন। কিন্তু না, স্বীকার আমি এখন বলছেন যে বাড়ি বাড়ি গিয়ে বলছে ফরিয়াদ। না, এখন ফরিয়াদ তো থাকবেই, আমরা তো ফরিয়াদের জন্য তাদের জন্য ওয়ারেন্ট ইস্যু করতে পারবো না, কে ধান বাজার থেকে কিনছে না গ্রাম থেকে কিনছে। আর 3% বলছেন, 3% কৃষকরা শুধু ধান। না না, এগুলো শুনেন, আমি পরিসংখ্যান তো উনি যেগুলো দিচ্ছেন এগুলোর সাথে তো বাস্তবের মিল নেই। আচ্ছা, উনি ওনার বক্তব্যটাই বলছেন, বলে উনি বলছেন আমার গভর্নমেন্টের তথ্য। না না, গভর্নমেন্টের আপনারা তো গভর্নমেন্টের দেখতে নেই পারেন না, তো গভর্নমেন্টের তথ্যটা কেমনে হইব? আমরা বলতে পারি, আমি বলি, আপনি বলেন, আমি আমার নিষেধ করবো না, যে আমরা সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনছি। উনি তো বলছেন যে এটা আরো বেশি জায়গাতে, আরো কাছাকাছি জায়গাতে নয়, কোথায়ও 10-15 এর বেশি কিলোমিটারের দূরত্ব নেই কোথায়ও। আচ্ছা, যেখান থেকে নেওয়া হচ্ছে ধান প্রকিউর সেন্টার। এখন ধরুন আপনি কাঞ্চনপুরে যান, কাঞ্চনপুরে যদি বলেন যে 10 ধাতে একটা হতে হবে, জম্পেহিলে একটা হতে হবে, আনন্দবাজার, আমি বলি না, আমি এইভাবে যদি বলেন, বলেন, আমি বলছি আমাদের কৃষকদের আমবাসা না, এবার এটাকে গঙ্গানগর করতে হবে, এটাকে সৈল্যাংটা করতে হবে, এরকম যদি বলেন, কারণ সব জায়গাতে ফেডিল্যান্ড নাই।
ধান উৎপাদন কোথায় কোথায় হয় এবং কিছু কিছু জায়গাতে যারা বিক্রি করার মতো উৎসাহী লোক যদি থাকে, এখানে উদ্বৃত্ত যদি থাকে, সেখানে সরকার প্রকিউর সেন্টার করে। আমরা কিষাণ মোর্চা আমরা এই ব্যাপারে অনেকগুলো প্রপোজাল গভর্নমেন্টের কাছে দিয়েছি। আমাদের প্রণজিৎ বাবু যখন আমাদের কৃষি মন্ত্রী ছিলেন, আমরা তখন দিয়েছি, এবং সেখানে দেখা যায় আমাদের কথা অনুসারে নতুন নতুন অনেকগুলো সেন্টার খুলেছে। ওমপিতে ছিল না, আমরা বলছি ওমপিতে লাগবে। এইভাবে বিভিন্ন জায়গায় কৃষকদের অসুবিধা না হয় সেটা আমরা বলছি যে প্রকিউর সেন্টার গুলো যত বেশি কাছাকাছি হয় তাতে তাদের কেরিং কস্টটা কম লাগে। এখন দেখেন ফরিয়ারা যদি কোথাও গ্রামে গিয়ে কৃষকদের কাছ থেকে ধান কিনে, আমার সরকারি আমরা নির্ধারণ করে আমরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি, আমাদের প্রকিউর সেন্টারও আমরা করে দিয়েছি। তাহলে এখন কেউ যদি বলে না আমি ওইখানে বিক্রি না করে আমি তাদের কাছে ব্যাপারীদের কাছে বিক্রি করে দিই, আমরা কি নিষেধ করব যে না তুমি বিক্রি করো না? ফলে এটা কৃষক তার ইচ্ছার উপরে কিংবা তার প্রয়োজনের উপরে নির্ভর করে সে বিক্রি করতে পারে। আমি এই বিষয়ের মধ্যে যে আমরাও বলেছি ব্লক ভিত্তিক সেন্টার, কিন্তু আমরা যে কথা সবচেয়ে জোর দিয়েছি, আপনি বলুন ওনার কথার পরিপ্রেক্ষিতে বলুন, 21 টাকা 83 পয়সা যদি একটা ব্লক সেন্টারে একজন কৃষক 50 কিলোমিটার থেকে নিয়ে আসে, 50 কিলোমিটার কোথায় আসবে? 50 কিলোমিটার উনি 15 কিলোমিটার বলছেন, মিনিমাম একটা ব্লক সেন্টার গ্রামের রাস্তায় অটো দিয়ে নিয়ে আসতে হয়, রিক্সা দিয়ে নিয়ে আসতে হয়, গাড়ি দিয়ে নিয়ে আসতে হয়। তাহলে আপনারা তো 100 টাকা কিনছেন না, আপনি এত কথা বলেন তো কিনছেন না। আমি কথা বলার সময় আমি বলি, ঠিক আছে আমার কথাটা শুনুন। তাহলে 21 টাকা কি 83 পয়সা কৃষক পাচ্ছে? আমাদের ওই জায়গাতে যদি 20 কিলোমিটার, ওনার কথা আমি ধরলাম, 20 কিলোমিটার থেকে যদি ধান নিয়ে এসে ব্লক সেন্টারে বিক্রি করে, তাহলে সেই কৃষক কি 21 টাকা 30 পয়সা পাচ্ছে? আমি ওনার জিজ্ঞেস করে যাই, পাবে না। এটা তুই তাহলে সে জাত কি বলছে, তুমি গভর্নমেন্ট, তুমি মহকুমায় করো, জেলায় করো, যাই করো, কৃষকের যাতে আপ ডাউনে কেরিং খরচ, পরিবহন খরচ যদি দেওয়া হয়, সেন্টার কম হলো আপত্তি নেই, সেন্টার বেশি হলো কেরিং খরচ যদি না দেওয়া হয়, প্রকৃত কৃষকের হাতে সেই টাকাটা যাবে না। আপনার বক্তব্যটা সেটা হলো আপনারা, আমি বলি আমি যেটা বুঝতে পারছি এখন, আপনি বলছেন সরকার যে দাম দিয়েছে এটা থাকুক, এর অতিরিক্ত কেরিং মানে কেরিং এর পয়সাটা জমি থেকে ধান, বাড়ি থেকে যে ধানটা নিয়ে আপনাকে আমি আমার এখানে প্রশ্ন, এটা প্রশ্ন হলো কি, এটা আপনাদের মন্ত্রী পর্যন্ত এটাকে আমাদের সহমত প্রকাশ করেছেন। আমি বলি না, মাননীয় খাদ্যমন্ত্রী যে প্রস্তাব যেটা দিয়েছেন এটাকে বাস্তবমুখী হতে হবে। তো আপনি মন্ত্রীর কাছে গিয়েছেন, মন্ত্রী আপনারাও তো দলের মন্ত্রী ছিলেন, আমিও তো একসময় মন্ত্রী ছিলাম, কেউ যদি আমাদের কাছে আসে, পারবো না তো আমরা করি না, পারবো না একটা যুক্তির বিষয়, উনি যুক্তি দিয়ে আমরা যখন বলেছি যুক্তি স্বীকার করেছেন। মাননীয় সুশান্ত বাবু, আমরা যখন গিয়েছি আপনাদের বক্তব্য, আপনাদের যুক্তি সঠিক, কৃষক তার প্রকৃত টাকা পাবে না 183 টাকা 30 পয়সা। আমি আপনাকে বলছি একটা তথ্য, আপনারা ততক্ষণ চাষির কথা বলছেন, বা যারা জমি চাষ বাগান, উনিও বাড়ি অমরপুর, আমিও গ্রামের ছেলে, গ্রামের কৃষকের সঙ্গে আজ থেকে 2 মাস আগে বড়গাছ চাষির সঙ্গে কথা বলেছি। জমি ভাড়া তার 50% দিতে হয় মালিককে। সার বলুন তো আজকে গ্রামের সারের দাম কত? স্টোরে 5 টাকা 56 পয়সা। সে কৃষক বলছেন 30 টাকা দরে বাইরের থেকে সার কিনতে হয়। আচ্ছা, এমওপি বাইরের থেকে 50-60 টাকা দিয়ে কিনতে হয়। তাহলে সেই কৃষকের অবস্থা, তাকে আমরা বলেছি বর্গা চাষীদের কৃষক সম্মান নিধির আওতায় নিয়ে আসো, বর্গা চাষীরা 1 টাকাও পায় না। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। ত্রিপুরার এখন যা পরিস্থিতি চলছে, আগামী দিনে কৃষকের সামনে ত্রিপুরায়ও আত্মহত্যার সংখ্যাটা বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। কোন কৃষককে এই সরকার যতদিন থাকবে, এই রাজ্যের কোন কৃষককে আর কৃষির ব্যাপারে তাকে আত্মহত্যা করতে হবে। জওয়ারবাবু, বিভিন্ন সুযোগ সুবিধা আমরা দিচ্ছি, বিভিন্ন সুযোগ সুবিধা কেবল পাচ্ছে কৃষকরা, সার বীজ থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা কেবল। বীজ কেনার প্রশ্ন শুনেন, বীজ কিনা গভর্নমেন্টের পক্ষ থেকে একটা লাইসেন্স, যারা বীজের মালিক তাদেরকে কৃষক বলছে তুমি ওইখান থেকে কিনতে হবে,
এখানে না, এগুলো তাদের ঠিক না। লোকেরা এসে ওকে, আপনি অভিযোগ করেছেন, এবং বীজটা কিভাবে হচ্ছে একটা বীজটা example কি- দেন, একটা example আমি দেন। দিচ্ছি, আমি বলছি আপনি একটা example আমি বলছি দেন। হ্যাঁ। বীজ কিভাবে হয় জানেন? হ্যাঁ। যারা প্রকৃত চাষী নয় 1000 টাকা তাদের অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছেন, বলছেন তুমি অমুক থেকে একটা বাউচার নিয়ে এসে এগ্রিকালচারে জমা দিলে তোমার নামে অ্যাকাউন্ট যারা ওই এলাকার যারা বিভিন্ন তাদের শাসকদের লোক পায় না। গুরুতর অভিযোগ, এটা গুরুতর অভিযোগ করে রাজনীতি। বলছি একদম না, একদম এফআরএ পদ্ধতি, ত্রিপুরার যে বামফ্রন্ট সরকার ছিল এফআরএ পদ্ধতিতে ত্রিপুরা খাদ্য উৎপাদনে অন্যতম ছিল। আমি একটা আমি কথা বলি, আমি আপনার সঙ্গে ডিস্টার্ব করি না। আমি বলছি আমি দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদে দুবারে জেলা পরিষদে ছিলাম না, ঠিক এবং আছে। সর্বশেষ জেলা পরিষদে কৃষি স্ট্যান্ডিং প্রেসিডেন্ট ছিলাম সাউথ ত্রিপুরা জেলায়। আপনি যে অভিযোগটা করেছেন, লাস্ট সেটা 1000 পাওয়ার টিলার, একটা জেলার কথা আমি বলছি, লাস্ট 1000 দক্ষিণ ত্রিপুরা জেলায় 1000 পাওয়ার টিলার কৃষক, তারা সেখানের মধ্যে আমাদেরকে দরখাস্ত সব ঠিকঠাক করেছিলেন। এই সরকার আসার পর তাদের নাম ক্যান্সেল করে দিয়েছে এবং এই পাওয়ার টিলার কেন মাঝপথে বাংলাদেশে 85,000 টাকা অনুদান, আমি আপনাকে ডিস্টার্ব করছি না। 85,000 টাকা সাবসিডির টাকা, পাওয়ার টিলা পাওয়ার 50,000 সাবসিডির টাকা মধ্যস্বত্বভোগী নিয়ে পাওয়ার টিলার আর কৃষক পায়নি। ওকে, আপনি অভিযোগ আপনি অভিযোগ করেছেন, দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল অনেকে। অভিযোগ করেছেন, সময় শুনেন, হয়ে গেছে, উত্তরটা নিতে দিন। জওয়ারবাবু, আমি বলি, জওয়ারবাবু, হ্যাঁ। বীজ থেকে শুরু করে কীটনাশক থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা সরকার কেমন ভাবে দিচ্ছেন কৃষকদের, আর যে অভিযোগটা করেছেন বাবুল, সেটা সত্যতা কতটা? আমি প্রথম কথা হলো অনুষ্ঠানের সময় কিন্তু ফুরিয়ে গেছে। ওনার বক্তব্যটা যেটা বলছে আমার কনস্ট্রাকটিভ। আমরা যখন কৃষকের পাওয়ার কথা টিলার বলি, ব্যাপারটা, হ্যাঁ। সবাই আমরা আন্তরিক যদি হই কৃষকের অবস্থার উন্নয়নে, তাহলে কিন্তু আজকে আমি এই কথাটা বলতে পারি, বাবুল, সময় ফুরিয়ে গেছে। আর তো কৃষি উন্নয়নে বামফ্রন্ট সরকার কোনো রাজনীতি করেনি। কৃষি কারণ খাদ্য উৎপাদন অন্যতম। 12টা রাজনীতি যদি কৃষকের সঙ্গে করা হয়, অন্যথায় যদি রাজনীতি করা হয় খাদ্য উৎপাদন হবে না। এটা আমি আমরা কে কি করেছে সেটা কৃষকরা হয়নি জানতে চাইছিলাম। আমি আপনাদের জানতে চাই কৃষকরা কেমন আছে সেটা আমাদের কিন্তু আজ জানা হলো না। কৃষকরা কেমন আছে? আমরা চাইছি কৃষক কোন খারাপ অবস্থার মধ্যে আছে। এই যে বীজ ব্যবস্থার কথা আপনি জায়গার কথা বলছেন, আমি একটা তথ্য দিয়ে বলছি। আগে কৃষকেরা কোথায় হাইব্রিডের ধান, বীজ ধান কোথায় পাইতো? নেতারা সাপ্লাই করতেন। আমি বলি আপনার মানিক ঘোষ, জিজ্ঞাসা করেন আপনারা সম্পাদক একদম চট করে যদি আপনি যদি ওনার নাম বলে আমি অনেক কথা বলতে পারবো। আমি তথ্য দিয়ে বলছি, এখানে কৃষকের কথা বলছি। মাননীয় প্রেসিডেন্ট এগুলো বিজেপি কিষাণ মোর্চার, আপনি খুঁজ নেন। আপনি তো আমি তো খুঁজ মাঠে আছি, কিষণ নিয়ে রাজনীতি করা যাবে না। আপনি বলছেন না আমি মাঠে আছি, আমি বলছি কৃষকের সাথে মাঠে আছি। আমি একটা বিষয় বলি, আর বিষয় বলার সময় আরেকদিন আপনাদের আমন্ত্রণ জানাবো। উনি আমার পরে বলবেন, আমি বলবেন আমার কথাটা উনি ধৈর্য ধরে শুনে উনি উত্তর দেবেন। আমার সময় নেই, অনুষ্ঠানের সময়। আমি একটা কথা বলছি, উনি তো মাননীয় হটি কর্পোরেশনের নবনিযুক্ত চেয়ারম্যান, ধন্যবাদ জানাই ওনাকে, ওনার অভিজ্ঞতা আছে। আমি এই কথাটা বলতে একটা তথ্য দিয়ে বলতে পারি, আমাদের ত্রিপুরায় 15,085 পরিবার আছেন। বামফ্রন্ট সরকারের সময় সংস্কার ছিল, রেগাতে 51,500 টাকা স্কিম করে নতুন ফান্ডকে তৈরি করে দেওয়া হয়েছিল। প্রায় 5 লক্ষ মানুষ, 5 লক্ষ ফ্যামিলি ডাইরেক্ট এখানে যুক্ত, বাস, ছন, বিভিন্ন জিনিসপত্রের দাম। বুঝতে পেরেছি। আমি মাননীয় হটি কর্পোরেশনের চেয়ারম্যানকে অনুরোধ করব, আজ পর্যন্ত 6 বছরে কি পিডিএফ কি রেগাতে একটা অনুদান পেয়েছে 85রা বলতে পারলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। একটি স্কিমে বাবুল বাবুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, পান চাষীদের সমস্যার কথাটা ইনি তুলে ধরেছেন। তার আগে একটু আমি বলি, প্রথম পান চাষীদের ব্যাপারে আমাদের সরকার আগের যে নিয়ম ছিল, যে পান চাষী না তাকে টাকা দেওয়া হইতো পার্টির লোক দেখে দেখে। না আমি বলি না। আচ্ছা আপনি আমি বলি গত 6 বছরে পেয়েছে
পঞ্চায়েত ডেভেলপমেন্ট বাবু, উন্নয়নে অসংখ্য ধন্যবাদ। দুজনে sound করে দাও। আমার দুজনে sound কর্পোরেশনের কথা করে দাও। জানেন বলছেন। কর্পোরেশনের চেয়ারম্যান আপনি জানবেন। দর্শক বন্ধুরা আমরা জানতে চেষ্টা করছিলাম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ। বাবুল বাবু অসংখ্য ধন্যবাদ, জহর বাবু অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা এতক্ষণ আপনারা যেটা জানার চেষ্টা করছিলাম, আমরা যেটা জানার চেষ্টা করছিলাম, কৃষকরা, রাজ্যের কৃষকরা কেমন আছে। আপনারা আজকের অনুষ্ঠান শুনে কতটা বুঝতে পেরেছেন আমি জানি না, আজকের অনুষ্ঠান শুনে আপনারা কতটা বুঝতে পেরেছেন যে রাজ্যের কৃষকরা কেমন আছে। তবে নিশ্চয়ই কৃষকরা বলতে পারবেন ওনারা কি সুযোগ সুবিধা পাচ্ছেন, আগে কি পেয়েছিলেন এবং আজ কি পাচ্ছেন। শুধুমাত্র কৃষকরাই বলতে পারবেন, কৃষক পরিবারের সদস্যরাই বলতে পারবেন ওনারা কেমন আছেন। তবে অবশ্যই আমরা নিউজ ভ্যানগার্ড প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা দিকে নজর রাখছি। আমরা অবশ্যই কৃষি জমিতেও নজর রাখবো, রাজ্যের কৃষকরা কেমন আছে সেদিকে নজর রাখবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। তক্ক যুক্তি গপ্প। Step Up Welfare Foundation presents Dance Carnival 22 Award Program, organized by Step Up Western Dance Academy and Fitness Zone, powered by Step Up Production House. আগামী 24 ডিসেম্বর আগরতলা টাউন হলে আয়োজিত এই মনোরম কার্নিভেলে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ। এছাড়া সুযোগ নিন 12 বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস জোনে আগামী বছরের ব্যাচের সম্পূর্ণ বিনামূল্যে অ্যাডমিশন। মনে রাখবেন, সীমিত এই আসন সংখ্যার এই অফার শুধুমাত্র আগামী 10ই জানুয়ারি 2024 পর্যন্ত। সুস্থ শরীর ও মনের বিকাশের জন্য আজই অংশগ্রহণ করুন www.stepupdance.in অথবা ডায়াল করুন 9856093265 অথবা কল করুন 9436583918। আমাদের ঠিকানা টপ ফ্লোর অফ ন্যাশনাল ইন্স্যুরেন্স বিল্ডিং, আখাউড়া রোড, আগরতলা, ত্রিপুরা। চল্লিশ বছর বয়সে অবসর নেওয়ার কথা মাঠ ময়দান থেকে, কিন্তু 40 বছরে শুরু করলেন 120 মিনিট কিংবা 150 মিনিট ফুটবল ম্যাচ পরিচালনার কাজ। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে প্রথম মহিলা রেফারি হিসেবে হাতে বাঁশি নিয়েছেন রেবেকা ওয়েলাচ। 2020 সালে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা তাকে বাঁশি বাজানোর অনুমতি দেয়। অভিজ্ঞতা অর্জন করেন, একাধিক ম্যাচ পরিচালনা করেন। এবার থেকে তাকে দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে বাঁশি বাজাতে। যদিও 2019 সালে জাতীয় স্বাস্থ্য সার্ভিসেসের প্রশাসনিকের দায়িত্বের কাজ করার পর রেফারি করার সিদ্ধান্ত নেন। 2020 সালে এই সিদ্ধান্ত পাকাপাকিভাবে ঘোষণা করে ফিফা। নতুন বছরেই ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলে তাকে দেখা যাবে প্রথম মহিলা রেফারি হিসেবে ম্যাচে বাঁশি বাজাতে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। মহিলাদের টেস্ট ক্রিকেটে প্রথম ঐতিহাসিক জয় তুলে নিল ভারতীয় দল। 8 উইকেটের ব্যবধানে হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে। ব্যাট ও বলে সমান দাপট